এই প্রোগ্রামটার নামে কিউ এবং আর বিকজ আমি চৌধুরী কাসেদ, কিউ ফর কাসেদ অ্যান্ড আর ফর রানা ইসলাম। বাট আজকে উনি অবশ্য আমাদের সাথে জয়েন হতে পারছেন না, তো আজকে এটা কিউ কোড হয়ে গেছে। তো আমি কাসেদ, আই উইল বি হোস্টিং, অ্যান্ড আমার সাথে আজকে অ্যাজ গেস্ট আই এম ভেরি অনার্ড টু হ্যাভ ইন আওয়ার প্ল্যাটফর্ম ডক্টর রেহনুমা করিম। She's a professor at State University of New York, and I'm very honored to say that he was also my classmate at North South University, but I'm a close friend. He's also the founder of an NGO, Heroes for All, যেটা চিলড্রেনদের নিয়ে কাজ করে, তাদেরকে একটা ভালো এক্সাম্পল ক্রিয়েট করার জন্য কাজ করে, ডিফারেন্টলি এবলড চিলড্রেনদেরকে নিয়ে কাজ করে, অনেক কিছু করে। রেনুমা যে আসলে কত অ্যাক্টিভ এটা বলে বোঝানো যাবে না, অল্প সময় ইন্ট্রোডাকশনই অনেক লম্বা টাইম চলে যাবে। তো রেনুমা, থ্যাংক ইউ ফর জয়নিং আস আজকে আমাদের এই ইনিশিয়েটিভে। আমি উই ডোন্ট কল ইট এ প্রোগ্রাম, উই কল ইট এন ইনিশিয়েটিভ, কারণ আমরা এটা একটা ইনিশিয়েটিভ ওয়্যার উই ব্রিং লাইক মাইন্ডেড পিপল যারা পজিটিভ থিঙ্ক করে এবং তাদের থটস অন ভ্যারিয়াস সাবজেক্টস আমরা ভেন্টিলেট করার একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে চাচ্ছি। সো ইটস নট আ প্রোগ্রাম। তো আমাদের সাথে জয়েন হয়ে কেমন লাগছে? Now, thank you so much, Kasat, for inviting me এই নতুন ইনিশিয়েটিভটায়। আমি আসলে একদমই প্রিপেয়ার্ড ছিলাম না, সুতরাং so experimenting with my conversation. So let's see where it goes, but definitely because you're hosting, it will be an interesting program. So looking forward to it. Inshallah. থ্যাংক ইউ সো মাচ। তো আমি এখন আসলে প্রথমেই যেই জিনিসটা আমাদের টপিকটা আজকে, সেটা হচ্ছে পলিটিক্যাল করাপশন অ্যান্ড ম্যাল প্র্যাকটিসেস। যে পলিটিক্স এর মধ্যে যে দুর্বৃত্তায়ন যে কথাটা বলা হয়, এটা নিয়ে আমরা একটু আলাপ করতে চাচ্ছি। তো এই টার্মটা করাপশন অ্যান্ড ম্যাল প্র্যাকটিসেস, এটার আন্ডারে মানে হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে মানে এটার আন্ডারে কি কি জিনিস আসে? মানে ম্যাল প্র্যাকটিসেস এন্ড করাপশন, পলিটিক্যাল ম্যাল প্র্যাকটিসেস এন্ড করাপশন কি কি হতে পারে এটার আন্ডারে? না, এটা তো প্রথমে আমার বলতে হবে করাপশন হলো আমাদের সোসাইটির জন্য একটা ক্যান্সারের মতন। তো আস্তে আস্তে মানে এই সিস্টেমটার মধ্যে ইরোড, মানে প্রত্যেকটা ক্যান্সারের মতন ছড়িয়ে যে পুরা দেশটাকেই ধ্বংস করে দিতে পারে। আর আনফরচুনেটলি আমরা এটা এখন দেখছি পলিটিক্যাল অনেক ধরনের করাপশন আছে। তো আমরা যেমন যেহেতু তুমি বলেছো যে এটা পলিটিক্যাল করাপশনের উপরে আমরা এমফাসিস করছি, তো আমি বলবো যে গভর্নেন্স ইজ ওয়ান অফ দ্য এরিয়া যেখানে আমরা গুড গভর্নেন্সের হলে তখন আমরা একটা দেশটার ডেভেলপমেন্টের দিকে যাই। কিন্তু করাপশনের জন্য আমরা দেখতে পাচ্ছি যে হায়ার দ্য করাপশন লেস এফেক্টিভ দ্য গভর্নমেন্ট। আর গভর্নমেন্ট করাপশনটার দিকেই আমরা একটু মনোযোগ দিলে, কারণ আমরা জনসাধারণরা পাবলিক সার্ভিসে যখন আমরা পাবলিক সার্ভিস নিতে যাই, তখন অনেক ক্ষেত্রেই দেখছি যে আমাদের ব্রাইবারি মানে ঘুষ দিতে হচ্ছে, ওইখানে একটা করাপশন আছে। শুধু ওইটাই না, অনেক সময় একটা বড় আকারে করাপশন যেটা হলো প্রজেক্ট ওয়াইজ, যখন বড় বড় প্রজেক্ট গভর্নমেন্ট সার্ভিসের গভর্নমেন্টের অর্গানাইজেশন গুলো নিচ্ছে, অনেক সময় ওই বড় প্রজেক্ট থেকেও কিন্তু অনেক ধরনের করাপশন হচ্ছে। এডুকেশন সেক্টরেও আমরা করাপশন দেখছি, বা পুলিশের প্রশাসনের ডিফারেন্ট জায়গায় চাকরি পাওয়ার ক্ষেত্রে আমরা চাকরি কে পাবে পাবে না সেখানে আমরা করাপশন দেখছি। সুতরাং মোটামুটি ইন্টারেস্টিংলি আমরা আমাদের বিভিন্ন জায়গায় পরতে পরতে ডিফারেন্ট টাইপস অফ করাপশন, এটা মানে পুরাটাই একটা বিশাল প্রোগ্রাম, মানে ডেফিনিশন দিতে গেলে আমাদের আবার একটা বিশাল প্রোগ্রামে আরো কিছু সময় নষ্ট হবে। তো বলতে চাই আমরা বোধহয় সবাই জানি কোথায় আমরা করাপশনটা দেখছি। একটা পাসপোর্ট যদি আমি নিতে যাই, আমি এডুকেটেড বলে আমি ফর্ম ফিল আপ করতে পারছি, আমি খুব সুন্দর, আমি করাপশনটা দালালরা যখন আমার দিকে আসছে আমি ওটাকে ঠেকাতে পারছি কারণ আমি এডুকেটেড। কিন্তু 70% অফ দ্য পপুলেশন কিন্তু অনেক সময় মেজরিটি ক্ষেত্রে হাউসহোল্ড করাপশনের শিকার হচ্ছে, কারণ অনেক সময় এডুকেশন নাই, কম সময়ে আমরা কাজ করতে চাই, ওই সুবিধাটা নিতে চাচ্ছি, এই জন্য ব্রাইবারি করাপশন ডিফারেন্ট জায়গায় আমরা অ্যাপ্লাই করছি, যেটা আমাদের একটা সুষ্ঠু পরিবেশ আর ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রবলেম করছে। রাইট। তো বেসিক্যালি মানে যেখানেই সার্ভিস দেওয়ার কোনো দরকার পড়ছে, যেখানেই সার্ভিস
মানে কেউ সিটিজেন যখন কোথাও থেকে সার্ভিস নিতে যাচ্ছে সেই জায়গাটাতেই সে অবস্ট্রাকশন ফেস করছে এবং সেই জায়গাগুলোতে করাপশন চলে আসছে অ্যান্ড আলটিমেটলি এই করাপশন গভর্নেন্সের প্রত্যেকটা এরিয়াতে চলে যাচ্ছে এবং পলিটিক্যাল সব জায়গার মধ্যেও মানে এই মানে সেম ধরনের করাপশন গুলো আমরা দেখতে পাচ্ছি সো দ্যাটস হোয়াট বেসিক্যালি ইউর সেইং আর পলিটিক্যাল ম্যাল প্র্যাকটিসেস আমরা কি বলতে পারি মানে পলিটিক্স এর মধ্যে কি কি ধরনের খারাপ জিনিসগুলো আমরা দেখি যেটা আমাদের পলিটিক্সটাকে দূষিত করে তুলছে ইফ ইউ কুড মেনশন আ ফিউ থিংস যেটা মানে ওটাই রিয়েলি তো আমাদের পলিটিক্সটাকে মানে আমি বিকৃষ্ট করে যেটা ফেলেছে দেখতে পাচ্ছি এই জিনিসগুলো আমরা সবাই জানি পলিটিক্যাল হুম ভোট রিগিং থেকে শুরু করে কোন এরিয়ার কারা যেমন বন্যায় রিলিফ দেওয়া হুম ওয়ার্ড কমিশনার একটা বন্যায় রিলিফ দিতে গেলে সেখানেও আমরা করাপশন দেখতে পাচ্ছি হুম সাধারণ মানে ট্রেড আমরা যদি বিজনেসের কথা বলি কোনো একটা মাল খালাস করতে হবে আমাদের কাস্টমস থেকে ওইখানে আমরা করাপশন দেখছি তো ওই জন্যই আমি বলছি যে এই এই জায়গাটা খুবই একটা বিষধর জায়গা আমরা যেমন এখন কথা বলা উচিত যে এই করাপশনটা কেন হচ্ছে মানে এক্স্যাক্টলি মানে ইউ মানে জাস্ট আমরা রেড মাই জানি এটা মাইন্ড হচ্ছে সুতরাং কোথায় হচ্ছে কত প্রকার হচ্ছে এগুলা এগুলা তো আমরা সবাই জানি মেইন না হচ্ছে আমি কেন ওটা হচ্ছে নিয়ে আমরা কেন হতে দিচ্ছি মেথডিক্যালি শুরু করার আগে আসলে কি তারপর হচ্ছে কেন এই জন্য আমি কিতে কিছুটা সময় দিলাম এরপরে আসলে ইনফ্যাক্ট ইউ জাস্ট রেড মাই মাইন্ড আমার নেক্সট কোয়েশ্চেনটাই ছিল যে ইন ইয়োর ওপিনিয়ন মানে হোয়াট আর দ্য কজেস অফ ইট মানে এই করাপশনটা এবং বিশেষ করে পলিটিক্স এর মধ্যে যে করাপশন গুলো আছে যেটা এই যে ভোট রিগিং তারপরে মানে ওভার ডমিনেশন মানে টোটালি অপোজিশনকে অবলিটারেট করে দেওয়া সব জায়গা থেকে একটা হিউজ পার্সেন্টেজ খাওয়া মানুষের থেকে প্রত্যেক লেয়ারে লেয়ারে চাঁদাবাজি এই যে এই ধরনের জিনিসগুলো আমাদের পুরো দেশকে খোকলা করে দিচ্ছে এটা মানে ওয়াই ইজ ইট হ্যাপেনিং উৎসটা কি কলোনিয়াল রুলের সময়ও কিন্তু হাই লেভেল অফ করাপশন ছিল যখন ব্রিটিশরা আমাদেরকে রুল করতো আর ওই সময় থেকে কিন্তু মোগল এম্পায়ার বলো 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 সব জায়গায় একটা কেমন জাতিগতভাবে আমাদের কিন্তু একটা মানে শর্টকাটে আমাদের কিভাবে আমরা ফল পেতে পারি ওইটা আমাদের রক্তে কোনোভাবে ঢুকে গেছে আর মাঝে মাঝে ওয়ান অফ দ্য রিজন ওয়াই করাপশন ইজ র্যাম্পেন্ট হলো আমাদের ওই নেচারটাই শর্টকাটে তোমাকে যদি এখন মুভি থিয়েটারে লাইনে দাঁড়িয়ে একটা টিকিট কাটতে বলা হয় এবং একজন এসে বলল ভাইয়া আমাকে 20 টাকা বেশি দেন আমি আপনাকে এখনই টিকিট দিয়ে দেবো আমরা ওই লাইনে না দাঁড়িয়ে ওই 20 টাকাটা দিয়ে ওই শর্টকাটে আমি ঢুকতে যাব তো এইটা একটা অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু ওই এথিক্যাল এন্ড মোরাল কনসিয়াসনেসটা কিন্তু আমাদের ভিতরে ঢুকানো হচ্ছে না আমি যেমন মধ্যবিত্ত ফ্যামিলির একজন মেয়ে আমার বাবা গভর্নমেন্টে কাজ করতো এবং সাহিত্য শাসনেও কাজ করেছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এই সব জায়গায় আর হি ওয়াজ ইঞ্জিনিয়ার ম্যানেজিং ডিরেক্টর ছিল এই সব টপ টপ জায়গায় কিন্তু তাকে আমি কখনো ওই করাপশন ঘুষ শর্টকাটে লাইফটাকে উন্নতি করা এই টেন্ডেন্সিটা আমাদেরকে শেখানো হয়নি তো যার জন্য ছোটকাল থেকেই কিন্তু আমি দেখে আসছি যে কেউ যদি গিফট নিয়ে আসতো আব্বু ছুঁড়ে ফেলে দিত কেউ কোনো এরকম ঘুষের কথা হলে একদম না আমাদেরকে শেখানো হয়েছিল যে ঘুষ হলো একদম সবচেয়ে ওয়ান অফ দ্য বড় সিন আর যার জন্য এমনকি ছোটকালেও যখন আমি দেখতাম যে একটা পুলিশ এসে আব্বুর সাথে কথা বলছে এই বলছে আমি আব্বু যেমন এরকম গল্প বলছে পুলিশকে ঘুষ দিয়ে এরকম ট্রাফিক থেকে মানুষ পার পেয়ে যায় তখন আব্বু কিন্তু ঘুষ দিচ্ছে না কিন্তু আমি চিৎকার করছি আব্বু ঘুষ দিবে না কিন্তু পুলিশকে মানে আগে আব্বু বলছে না বাবা আমি কথা বলছি আব্বু ধার করছে তার ফ্রেন্ডের কাছ থেকে টাকা আমি বলছি আব্বু তুমি ঘুষ নিচ্ছ ফ্রেন্ডের কাছ থেকে সামনেই ওপেনলি বলে দিচ্ছি আর ফ্রেন্ডরা সবাই হাসাহাসি করছে তো ওই জিনিসগুলা যেমন কনসিয়াসনেসটা আমার মধ্যে আমার বোনের মধ্যে আমাদের ফ্যামিলির মধ্যে আসছে বলে এটা আমরা কিন্তু কখনোই শর্টকাটে লাইনে দাঁড়ালে আমি লাইনেই দাঁড়াবো কখনো টাকা দিয়ে কেউ যদি আমাকে আগাতে বলে আমি আগাবো না তো এই জন্য আমাদের দরকার স্কুল সিস্টেম থেকে ছোটকাল থেকে এই কোনোভাবে যদি আমরা এডুকেশন কারিকুলামের মধ্যে এটা ঢুকাতে পারি এটা তো একটা আছে আর হলো অতিরিক্ত ব্যুরোক্রেসি যখনই আমরা কোনো জায়গায় অতিরিক্ত ব্যুরোক্রেসি দিতে থাকি যে অনেক বাধা ওই বাধাটা ওপেন ইকোনমি তখনই কিন্তু এই ঘুষ বৃত্তি বা এই শর্টকাট এই বৃত্তিগুলো আমাদের মধ্যে আসে আমি দেখেছি যে যত ওপেন ইকোনমি হয় একটা রিসার্চেও বলা আছে যত ওপেন ইকোনমি করাপশন আর এই সিস্টেমটা কিন্তু তত স্মলার
তো এই জন্য আমাদের ট্রান্সপারেন্সি এই জিনিসগুলোর মধ্যে আমাদের ফোকাসটা বোধহয় করলে হয়তো ভবিষ্যতে আমরা একটা ভালো দিকে যেতে পারি। আমি আমি একটা কানেকশন করতে চাচ্ছি। সো আমাদের প্রত্যেকটা মানুষের মানে ব্যক্তিগতভাবে যেহেতু করাপশনটা এত বেশি ইনগ্রেইনড হয়ে গেছে, ডু ইউ থিঙ্ক সেই জন্য পলিটিশিয়ানদের মধ্যেও করাপ্ট হওয়ার টেন্ডেন্সিটা এত বেশি এবং আমাদের পুরো পলিটিক্সটাই এত করাপ্ট হয়ে গেছে? এটা কি সেই মানে পার্সোনাল ইন্ডিভিজুয়াল করাপশনেরই একটা ম্যানিফেস্টেশন গ্রেটার স্কেলে? এটা তো অবশ্যই, কারণ একটা সিস্টেমের মধ্যে অনেক সময় একটা সৎ মানুষও যখন একটা সিস্টেমের মধ্যে পড়ে যায় তখন অনেক সময় সে বাধ্য হয় ওই সিস্টেমের কাছে পরাজয় স্বীকার করতে। তো অনেক এই জন্যই বলা হয় যে ক্যারেক্টার, যদি আমরা কোনো মানুষের ক্যারেক্টারকে বিচার করতে যাই দেন গিভ দেম দ্য পাওয়ার। আর পাওয়ারের সাথে কিন্তু একটা করাপশন এই জিনিসগুলো কিভাবে কিভাবে যেন এসে পড়ে। তো তো আমার মতে, আর আমাদের স্যাডলি আমাদের পলিটিক্যাল সিনারিওটা এমন যে সৎ থাকাটাই যেন একটা উইকনেস। আমি জানি না, তো তুমিও ছোটকালে স্কুলে দেখবে যে আগে কোনো একটা ছেলে বা মেয়ের বাবা একটা চাকরিজীবী হলে সে যদি অনেক টাকার জিনিসপত্র স্কুলে আনতো, দামি দামি কাপড় পরতো, আমরা কিন্তু তাকে নিয়ে হাসাহাসি করতাম। কিন্তু এখন কিন্তু আমাদের সিস্টেমটা হয়ে গেছে উল্টা, যে তোমার অনেক বেশি কিছু শো অফ না করতে পারলে তুমি একটা হাস্যকর জিনিস। আগে যেমন আমাদের একটা স্ট্রেংথ ইন অনেস্টি এন্ড ইন্টিগ্রিটি ছিল, সেই জিনিসটা একটু উল্টে গিয়েছে। তো এই জিনিসগুলো আমাদের আইডেন্টিফাই করে বোধহয় ব্যাক আমরা সিস্টেমটাকে তখন আমরা পলিউশন মুক্ত করতে পারি। সিস্টেমের মধ্যে একটা মানে গলদ আছে। আমি একটু কোয়েশ্চেন করতে চাচ্ছি যে আচ্ছা, আমরা মানে পলিটিক্স নিয়ে যেহেতু আমি কথা বলছি, মানে অনেক পলিটিশিয়ানদের সাথে যখন ক্যান্ডিডলি আলাপ করেছি, তারা যে কথাটা বলে যে পলিটিক্স ইটসেলফ হ্যাজ বিকাম ভেরি এক্সপেন্সিভ। মানে পার্টির খরচ কিভাবে দিতে হবে, মিটিংস এর খরচ কিভাবে দিব, মানুষ আসতে থাকে হাজার হাজার, তারা এটা চায় ওটা চায়, তাদেরকে টাকা দিতে হয়। তো এই জন্য মানে এটা কোনো জাস্টিফিকেশন না, বাট তারপরেও মানে পলিটিক্স ইটসেলফ হ্যাজ বিকাম ভেরি এক্সপেন্সিভ আমাদের দেশে, বিশেষ করে কারণ এখানে মানুষ ওই যে পলিটিক্যাল পার্টিকে চান্দা বা কন্ট্রিবিউশন কম করে, তারা আসলে লিডারদের থেকে নেয় বেশি। এটা জেনারেলি আমাদের মানে টেন্ডেন্সিটা। তো how to reduce the cost of politics? You're also a teacher of economics, you're a professor of economics, so একটু মানে broader economics কে মানে perspective থেকে if you could tell যে politics এর কস্ট কিভাবে কমানো যেতে পারে। পলিটিক্স এর কষ্ট এটা শুধু বাংলাদেশে না, এটা আমেরিকাতেও আমরা যদি দেখি লবিস্ট, আমরা আমেরিকাতেও কিন্তু সবাই পলিটিক্সে নামতে অনেকেই পারে না। হ্যাঁ, জিল স্টাইন অনেকেই পারছে, যে যখন জনমতের ওই পাওয়ারটা নিচ্ছে যে তোমরা সবাই $5 দাও, $5 দিয়ে আমরা এই পুরো সিস্টেমটাকে পরিবর্তন করি। ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে সে কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট পেয়ে গেল ক্যাম্পেইনে কস্ট হবে। কিন্তু সে যদি যেমন আমাদের ডেমোক্র্যাট বলো রিপাবলিকান বলো সবাই কিন্তু লবিস ডিফারেন্ট গ্রুপ এদের কাছ থেকে পয়সা নিচ্ছে, কিন্তু একটা ট্রান্সপারেন্সি থাকতে হয় যে কাদের কাছ থেকে নিচ্ছ, কি কারণে নিচ্ছ, এই জিনিসগুলো ট্রান্সপারেন্ট থাকতে হয়। তো আমাদের পলিটিক্স সিস্টেমটাও যদি এই ধরনের কিছু করা যায়, ট্রান্সপারেন্সিটা, মিডিয়া, ডিফারেন্ট চ্যানেলস, নিউজ পেপার, এরাও যদি ট্রান্সপারেন্ট হতে পারে, তখন কিন্তু এই পলিটিক্যাল সিস্টেমটাকে, হ্যাঁ ক্যাম্পেইনের পয়সা খরচ হবে এই হবে, কিন্তু অনেকেই এক একটা গ্রুপ এক একজনকে লবি করার জন্য ওই পয়সাটা দিবে। এটাই হলো পলিটিক্স এর খেলা। কিন্তু ট্রান্সপারেন্ট হলে আমরা মনিটর করতে পারবো কোন খাতে কিভাবে এগুলা যাচ্ছে। আর জনগণ যদি একজন খুবই পপুলার হয়, তখন জনগণ তাকে ভালোবেসে ওই যে 10 টাকা 12 টাকা বার্নি স্যান্ডার্স যেমন পেয়েছিল, সবাই একটা স্টুডেন্টও টাকা দিচ্ছে, তো ওই রকম করে ওবামা মানে $1 করে ব্যাজ বিক্রি করতো, এন্ড মানে ওর কত বিলিয়ন ডলার উঠেছে কিন্তু এই ব্যাজ বিক্রি করে, যে ইয়েস উই ক্যান। মানে সো আমাদের এখানে আনফরচুনেটলি মানে এরকম ব্যাজ ট্যাজ কেউ বিক্রি করতে নামলে মানে তারা উল্টা ওই পলিটিশিয়ানকে বলবে এই যে কিপটা, এর সাথে আমরা কাজ করব না, এই সেই, টাকা দেয় না, মানে সবাই টাকা চেতে থাকে। এটা একটা প্রবলেম হয়ে গেছে আমাদের দেশে। আচ্ছা, আরেকটা পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আমেরিকার সাথে আমি মানে এক্সাম মানে কম্পেয়ার করে জানতে চাচ্ছি ফ্রম ইউ যে হাউ ডু দ্য পলিটিশিয়ানস অ্যাকচুয়ালি পে ফর দেয়ার
লাইফ, মানে লাইভলিহুড। কারণ পলিটিক্স তো আসলে একটা ফুল টাইম কাজ। পলিটিক্স করতে গেলে কিন্তু সে আসলে ঠিক মানে অন্য কোনো প্রফেশনে ইনভলভ থাকতে পারে না। যদি কোনো বিজনেস থাকে দ্যাটস জেনারেটিং এন ইনকাম, দ্যাটস সামথিং প্যাসিভ ইনকাম, বাট অ্যাকচুয়ালি সে প্রফেশনালি কিন্তু কাজ করার তেমন সুযোগ থাকে না। মানে আমাদের এখানে তো নাই। আমেরিকাতে এই ব্যাপারটা হাউ ইজ ইট হ্যান্ডেলড, আমরা যদি একটু কম্পেয়ার করি উইথ দ্য মোস্ট ডেভেলপড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। পাবলিক সার্ভিস, এই জন্য আমি তুমি তো সিঙ্গাপুরে ছিলে, তো ওখানে সিঙ্গাপুরে কিন্তু একজন হ্যাঁ, প্রাইম মিনিস্টার, নাম করা প্রাইম মিনিস্টার, যে চেঞ্জ এনেছিল, করাপশনটা পুরো কার্ভ করেছিল, লি লি কুয়ান কুয়ান ইউ। ইউ। হ্যাঁ, লি হ্যাঁ, কুয়ান ইউ, সে কিন্তু আসার পরে পুরা কারাপশনটার উপরে পুরা একদম হুম, পুরাপুরি একটা যুদ্ধ ঘোষণা করলো। এমনকি তার একটা কোটই ছিল যে তোমার বন্ধু, রাইট, তোমার ফ্যামিলির কেউ, সেও যদি করাপশনে ইনভলভ হয়, তার হুম, কাছ থেকে তাকে তুমি ধরিয়ে দাও। আর তার করাপশনের, সে কিন্তু পাবলিক সার্ভিস, যারা হুম, পাবলিক সার্ভিসে থাকবে, যে কোনো পলিটিক্স বা পাবলিক হুম, সার্ভিস অফিসে থাকবে, তাদের স্যালারি লেভেলটা ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু হুম, সিঙ্গাপুরের সবচেয়ে হাইয়েস্ট। এমনকি ইসের হুম, অ্যানুয়াল very ইনকাম nicely কিন্তু said 2 actually, yeah. মিলিয়ন ডলার, প্রাইম মিনিস্টার, সিঙ্গাপুরের যে হেড অফ দ্য নেশন। আর অ্যাভারেজে প্রত্যেকটা, মানে যারা পাবলিক Mm-hmm, সার্ভিসে mm-hmm, আছে তারা $4,000 মান্থলি স্যালারি। যখনই এরকম mm-hmm, ইনসেনটিভটা দেয়া যায়, কারণ আমরা দেখি যে করাপশনটা দিলে আর ব্রাইবারি দিলে কিন্তু এর থেকে বেশি মানুষ নিয়ে নিচ্ছে। সো ওয়াই নট পাবলিক সার্ভিসে যারাই আছে, right, যারা এইসবে যাবে, তাদেরকে ওই সার্ভিসের ওই টাকাটাই এত হাই করে দেয়, যেখানে তাদের ইনসেন্টিভাইজই থাকবে না আর করাপশনে যাওয়ার। আর আর আরেকটা ডেনমার্কেও exactly, যেমন that, আমরা দেখি, যে তাদের hmm, প্রত্যেকটা মিনিস্টার এবং সবাইকে পাবলিকলি মান্থলি তাদের ক্যাটালগিং করে দেখাতে হবে কোন কোন জায়গায় স্পেন্ডিং হচ্ছে, রেক্রিয়েশন থেকে শুরু করে সব জায়গায়। তো এরকম করা করা এইসব mm-hmm, সিস্টেম এক একটা আমাদের কিন্তু তৈরি করতে হবে। সিঙ্গাপুরে একটা কিয়ক্স আছে যেখানে মানুষজন যে mm-hmm, মানে অ্যানোনিমাসলি বলতে পারে যে এই জায়গায় দুর্নীতি হচ্ছে। তো অনেক কিছু সিস্টেম দিয়ে, mm-hmm, কিন্তু বিশেষ করে পলিটিশিয়ানদের আমার মতে যদি পাবলিক সার্ভিস হোল্ডার হয়, যদি দেশকে সার্ভ করে, hmm, তাদের একটা বেতন খাত বা এই ধরনের কিছু জায়গায় একটু হায়ার করে দেওয়া উচিত, যাতে ওই right, জায়গাটায় আর লোভী না হয় বা খরচের জন্য। আর খরচ কেন করতে হবে, ওই খরচের সিস্টেমটা এখন ক্যাম্পেইনিং অনেক কিছু করা যায়। এই জায়গাগুলোর কষ্ট exactly, যদি রিডিউস করা যায়, অনেকভাবে আমরা নতুনত্ব ভাবে, কোভিড এর সময় তো আমাদের ডেমোক্র্যাটের যে প্রেসিডেন্ট বাইডেন, তার তো mm-hmm, সে রুম hmm, থেকে বের হয়নি, কোথাও সে ট্রাভেল right, কস্ট কিছুই করতে হয়নি, সে তার বেসমেন্ট থেকেই পুরো ক্যাম্পেইনটা চালিয়েছে। তো এই জন্য দেয়ার আর পসিবিলিটিস, সো ওয়াই নট। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, না আমিও সেটা মনে করি আসলে যে এখন টেকনোলজিকে কাজে লাগিয়ে আমার যে 100 জায়গায় গিয়ে পাবলিক মিটিং করতে হবে, টাকা দিয়ে লোক আনতে হবে, নট নেসেসারি। আমি টেকনোলজিকে অনেক ভাবে আসলে এম্পাওয়ার করা যায়, কাজ কাজ করানো যেতে পারে। আচ্ছা, আমি ফান্ড রেজিং নিয়ে কথা হলো, পলিটিক্যাল ট্রান্সপারেন্সি নিয়ে আমরা আলাপ করলাম। একটা জিনিস আমাদের এখানে যেটা হয় যে মানে করাপশন, মানে ওয়েলথটা হাইড করার যে একটা টেন্ডেন্সি। এখন একটা জিনিস হচ্ছে যে এখানে তো আসলে এই এই যে ড্রাইভ দেওয়া হয় যে ওয়েলথ ইনভেস্টিগেট করা, এটা তো ওয়েলথ ঢুকানোর হাজারো উপায় আছে। সবাই তার মানে 100 রিলেটিভস এর মধ্যে ওয়েলথ হাইড করে রেখে দেয়। তো মানে এই জিনিসগুলোকে, মানে এই সিস্টেম গুলোকে আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, যে এই যে ট্রান্সপারেন্সিটা উইচ ইজ অ্যাচিভড বাইরের দেশে আরো অনেক বেশি, আমরা এই ট্রান্সপারেন্সিটাকে আরেকটু বেটার কিভাবে আমাদের দেশে ইমপ্লিমেন্ট করতে পারবো? আমাদের যেমন ওয়াচডগ ইনস্টিটিউট গুলাকে একটু আরো পাওয়ারফুল করতে হবে। এটার যদি ডিফারেন্ট ওয়াচ, সাজেশন। যেমন ওয়াচডগ ইনস্টিটিউট গুলা, টিআইবি এর মতন অনেক অর্গানাইজেশন আছে, তাদেরকে পাওয়ারফুল করতে হবে। আর তাছাড়া মিডিয়াকে আমার হুম, মতে হুম, একটু পাওয়ার দেওয়া উচিত। হুম, অনেক 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 দেশেই কিন্তু এই মিডিয়ারাই সারাক্ষণ অবজার্ভ করছে কার কার আত্মীয় কাছে এই টাকাটা গেল, কোনটা গেল, কারণ মিডিয়ারাও কিন্তু একটা ডিটেকটিভের মতন কাজ করে। তো হুম, এই জন্য সংবাদপত্র, এইসব হুম, হুম, মিডিয়াদেরকেও হুম, যদি এই পাওয়ারটা একটু দেওয়া হয়, ইন্টিগ্রিটির সাথে তারা এটা ইউজ করলো, যে হুম, হুম, সো দ্য থার্ড স্টেট হিসাবে, তাহলেও কিন্তু অনেক হুম, সময় ওই ভয়টা আসতে পারে। আর মেইনলি আমাদের একটা কালচার গ্রো করতে হবে, রাইট, দ্য কালচার অফ শেম। হল অফ ফেম যেমন আছে, ওয়াই নট হ্যাভ আ হল অফ শেম? ওই রকম যদি কিছু একটা করা যায়,
যেখানে মানে ফিউচারেই ভয় পাবে যে এই হল অফ হ্যাঁ ফেমে মানে কোনো না কোনো ভাবে যদি যে কেউ জানতে পারে ওইখানে তার ছবি চলে আমার যাচ্ছে। নাম উঠে যাবে কিনা। মানে এই ধরনের করে একটা ভীতিও যদি, কারণ রাইট রাইট আমেরিকাতে যেমন যদি আমরা ট্যাক্স না দেই আমাদের নাম কিন্তু 1 মাস পরে বা 2 মাস পরে হ্যাঁ কয়েকটা ওয়ার্নিং এর পরে খবরের কাগজে যে লোকাল নিউজ পেপারে ওখানে এসে পড়ে। তো এই ভয়ে মানুষজন যে ট্যাক্স ইভেট করবে মানে মাই গড কাউকে যে করবে এইটার কিন্তু চিন্তাও করবে না। ওই হ্যাঁ মানে পাবলিক শেমের জন্যই কিন্তু হাজার কিছু হলে জিনিসপত্র বিক্রি করে হলেও ট্যাক্স দিয়ে দিবে। তো এই রকম করে যদি আমরা একটা সিস্টেম না গ্রো আসলে করতে পারি রাইট তাহলে রাইট না তাহলে এটা খুব হয়তো ভালো ইউ সেড। হ্যাঁ মানে অ্যাজ এ মানে মানে এইচআর এর অ্যাডমিনিস্ট্রেশন অনেকগুলো কোম্পানিতে চালিয়ে আমি দেখেছি যে মানে অ্যাটেন্ডেন্স বা লেট কামিং মানে একটা লিস্ট যদি আমরা টানিয়ে দিই যে লাস্ট 7 ডেজে এই মানুষগুলো রেগুলারলি লেট হয়েছে ওর পরের উইকে আর সে সহজে লেট হয় না। তো deterrence and shame is actually a very big deterrence. That's a very good point you mentioned. আচ্ছা একটা পয়েন্ট আমি আনতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বাট আমাদের এখানে আমাদের মানে দেশের কনটেক্সটে আমি যদি বলি মানে দেখ মানে উই অলওয়েজ হিয়ার যে বিদেশে টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে টাকা পাচার হয়ে যাচ্ছে। তো মানে বিদেশের টাকা পাচারটা কিভাবে কমানো যেতে পারে এবং মানে বিদেশ মানে বিদেশে এটা অ্যাকসেপ্ট করে নেয় মানে হ্যাপিলি আসো আসো তাদেরও তো একটা কোয়েশ্চেন উঠতে পারে যে মানে এই কিছুদিন আগে আমরা শুনলাম যে একজন মিনিস্টার 380টা বাসা কিনেছে ইউকে তে এবং ট্রান্সফার করেছেন ইউকে তে। তো মানে এটা ইউকে গভর্নমেন্ট বা তাদের ফিনান্সিয়াল ইনস্টিটিউশনদের তো একটা কি রেজ অ্যালার্ট যে মানে কই থেকে আসছে শুধু ইনভেস্টিগেট। আর এই যে একটা সুইস ব্যাংক নামে একটা জিনিস আছে মানে দুনিয়ার সবাই গিয়ে সুইস ব্যাংকে টাকা দিতে পারলে ব্যাস বেঁচে গেলাম গেছে আর মানে ওটা আর রিকভার হচ্ছে না। তো এই যে গ্লোবাল কিছু সমস্যা এটাও কিন্তু মানুষকে একটা সুযোগ দেয় করাপ্ট হওয়ার। এই ব্যাপারে what would you like to say? না আমরা তো একটা মানে উই আর ইন আ ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড মানে যেখানে সুইস ব্যাংক হ্যাঁ ক্যাপিটালিজমকে প্রমোট করছে। তো এটা আমরা ডিনাই করতে পারি না কিন্তু শুধু হুম তো বাংলাদেশ না মানে অনেক দেশই এই সমস্যাটা আছে। যেমন হুন্ডি, বাংলাদেশে হুন্ডি ব্যবসাটা খুব পপুলার হুম পপুলার হুম আছেও কিন্তু এখন কিন্তু ওটার মধ্যে রাইট স্ট্রিক্ট আমরা আমাদের হুম পলিসি মেকার ল মেকাররা যদি একটু স্ট্রিক্ট ল এনফোর্স করতে পারে আমার মনে হয় না যে এই বিদেশে পাচার করা হুম আর এখনকার যুগে সবকিছুই কিন্তু ওপেন মানে এই ওয়্যার ট্রান্সফার যদি হয় বা কোনো কিছুই হয় আমরা কিন্তু এটাকে মনিটর করতে পারি। হুম তো এইখানেও আমাদের আমাদের হুম একটা হুম সিস্টেমই করতে হবে টেকনোলজির সাপোর্ট নিয়ে। এখন টেকনোলজি বিআর মানে টেকনোলজি এআই এর কত কিছু ধরনের জিনিস আছে এইগুলার কিন্তু সাহায্যে আমরা এগুলাকে মনিটর করতেই পারি। যেমন হুম বাংলাদেশে আরেকটা হিউজ অ্যামাউন্ট অফ বিলিয়ন ডলার সবচেয়ে ওয়ার্ল্ডের বিগেস্ট ব্যাংক হাইস্ট হতে যাচ্ছিল এই ব্যাংক টু ব্যাংক হুম ট্রান্সফার হওয়ার জন্য শুধু নামটা একটা হ্যাঁ ভুল করেছিল বলে রাইট তখন একটা ফ্ল্যাগ সিস্টেম উঠে গেল। সো ইন্টারন্যাশনালিও কিন্তু আমরা হুম লিংক করতে পারি এই সব জিনিস। সো টেকনোলজিকে একটা হুম ইউজ করা এটা একটা বড় জিনিস। দিস ইজ আ মাস্ট। হুম আর ওয়ান্স এগেন আমাদের দেশের মানুষের মধ্যে পেট্রিয়টিজমটাকে বাড়ানো। আমার দেশের টাকা আমি দেশে রাখবো। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো এরপরে কিন্তু বাংলাদেশের হুম সবচেয়ে বেশি রেমিটেন্স আসছে। দেশ থেকে টাকাও কিন্তু কম এক্স্যাক্টলি যাচ্ছে। হ্যাঁ সাডেনলি কিন্তু সবার মধ্যে একটা পেট্রিয়টিজমের জন্য এটা হচ্ছে বিগেস্ট গার্ড এগেইনস্ট করাপশন এগেইনস্ট দেশের ক্ষতি করা সবকিছু। আমরা যখন ওই ইন্ডিভিজুয়ালিজম থেকে একটু বের হয়ে একটা বিগার হুম পিকচার দেখতে পারবো তখন আমার মনে হয় এগুলো সবই হবে। কিন্তু দিস ইজ আ লং মানে 100 বছর বোধহয় লাগতে পারে আমাদের আরেকটা জেনারেশন তৈরি করতে। কিন্তু কাজ না শুরু করতে হবে এখন থেকে। আমি সবসময় বলি মানে আমি সবসময় বলি যে মানুষ চুরি করলেও চুরির টাকাটা বাংলাদেশে ইনভেস্ট করা উচিত বিকজ মানে তাতে ইকোনমির মধ্যে টাকাটা ঘুরে ইট হেল্পস দ্য কান্ট্রি টু গ্রো অ্যান্ড ফ্লারিশ। আর আসলে এখন কিন্তু বাংলাদেশ ইজ আ ভেরি ব্লসমিং ইকোনমি এবং এখানে অনেক সুযোগ আছে। তো কেউ যদি চুরিও করে মানে তার আসলে বাংলাদেশেই টাকা রাখা উচিত মানে বিদেশে পাচার না করে। না অ্যান্ড ওইটা তো মানে একটা এরকম
ছিল মানে ওই যে দেশের টাকা দেশে রাখার মানে অনেকগুলো ওই যে গভর্নমেন্টও এরকম পলিসি বানিয়েছিল, কিন্তু ওই জিনিসটাই আমাদের মানে চুরি করাটা কোনো মতেই এনকারেজ করা যেতে পারবে না। না না, অফকোর্স না, ওটা মানে তো ওইটাই ডেফিনেটলি হবে না, ওটা মেইন জাস্ট জিনিস। জোক করছিলাম। আর হ্যাঁ একটু হ্যাঁ, আর আরেকটা ডেটা আমি যেমন খুব ইন্টারেস্টিং ডেটা পেয়েছিলাম যে আমরা তো এখন ম্যাক্রো লেভেলে আমরা কথা বলছি যে রাইট। করাপশনের জন্য এফিসিয়েন্সি লেভেল কমে যায়, আমাদের ডিফারেন্ট রিগড একটা সিস্টেমে তৈরি হচ্ছে এই সব কিছু, কিন্তু মাইক্রো লেভেলে কিন্তু আরো একটা বিশাল জিনিস আছে, যেটা হলো একটা রিসার্চে পড়েছিলাম যে আমাদের হ্যাপিনেস কিন্তু জেপারডাইজ হয় যখন আমরা একটা হাইলি করাপ্টেড কান্ট্রিতে থাকি। যখন আমাদের কোনো কাজ একটা করতে গেলে জেনারেল মানুষ ইজিলি করতে পারছে না, ওই সার্ভিসটা পাচ্ছে না, তখন ওভারঅল হ্যাপিনেস ইন্ডেক্সে বাংলাদেশ কিন্তু অনেক নিচে নেমে যাচ্ছে। অনেকেই বলা হচ্ছে যে জিডিপি বাড়লেই আমরা হ্যাপি হব, তা কিন্তু হচ্ছে না না, অফকোর্স নট। হ্যাঁ, আর সেটার ডেফিনেটলি। কিন্তু কারণ হলো যে ঘুষ দিচ্ছে তারও কিন্তু তার তো কষ্ট আছে, কিন্তু যে ঘুষ নিচ্ছে তারও কিন্তু একটা গিল্ট কনসিয়াসনেস থাকে, যে সেটা কিন্তু খুশি মনে আমি অনেস্ট ভাবে একটা ইনকামের টাকা খরচ করা, অনেস্ট ভাবে পড়াশোনা করে একটা গ্রেড পাওয়া আর চিটিং করে একটা গ্রেড পাওয়ার মধ্যে কিন্তু আনন্দটা ডিফারেন্ট। অবশ্যই। এবং ওই জিনিসগুলো আমাদের মানে অ্যান্টি করাপশন ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ম্যাসিভ ভাবে প্রত্যেকটা জায়গায়, স্কুলে, রাস্তায়, বিলবোর্ডে, সব জায়গায় আমার মতে শুরু করা উচিত। আমি মানে অ্যাজ এন ইকোনমিস্ট, ইফ ইউ কুড অলসো ইলাস্ট্রেট ফিউ মোর এক্সাম্পল, যে যেরকম ইউ জাস্ট নাও সেড যে করাপশনের কারণে এফিসিয়েন্সি, ন্যাশনাল এফিসিয়েন্সি এফেক্টেড হচ্ছে, হ্যাপিনেস এফেক্টেড হচ্ছে। তো আরো যদি কিছু ইকোনমিক ইন্ডিকেটরস এর কথা মানে ইফ ইউ কুড টেল আওয়ার অডিয়েন্স, যে এই জিনিসগুলো আসলে মানে পুরো দেশকে ক্ষতি করে, যেটা ইন্টার্ন কিন্তু ঘুরে যে করাপ্ট তাকেও কিন্তু সেটা মানে পাল্টা এফেক্ট করছে, তার ফ্যামিলিকে এফেক্ট করছে। তো ইফ ইউ কুড জাস্ট শেয়ার আ ফিউ ইকোনমিক ইন্ডিকেটর। করাপশনের প্রাইসটা কিন্তু মেইনলি গরিব মানুষরাই দিচ্ছে। এটা কিন্তু আমরা মানে এলিটরা বা রিচ পিপলরা কিন্তু ওইভাবে দিচ্ছে না যতটুকু জেনারেল পপুলেশন দিচ্ছে। কারণ প্রাইস বেড়ে যাচ্ছে সবকিছু। হ্যাঁ, কারণ এটা একটা ট্যাক্সের উপরে ট্যাক্স, মানে ডাবল ট্যাক্সেশন হয়ে যাচ্ছে সাধারণত। আর এটা শুধু মানে এটা তো একভাবে বলা যাবে না, এটার ইম্প্যাক্টটা আমাদের পুরা যে ইকুয়েশন, ইনভেস্টমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা ইরোড করে দিচ্ছে। আমরা বলি যে হাই ইনভেস্টমেন্ট হলে একটা দেশের বাড়বে, ওই জায়গাটায় নষ্ট হচ্ছে। আমাদের ইম্পোর্টের সময়ও কিন্তু মানুষজন, আমি একজন বিজনেসম্যানকে করছি যে সে জিনিসপত্র অনেস্ট ভাবে আনছে, কিন্তু ইম্পোর্ট সময় কাস্টমের মধ্যেও কিন্তু ওই রকম ট্যাক্স তো দিচ্ছে, তারপরে আবার কিন্তু কাস্টম অফিসিয়ালদেরকেও টাকা দিতে হয়। এক্স্যাক্টলি। এবং ওভারঅল যে ট্যাক্সের যে টাকাটা ওটাও কিন্তু পুলটা পাবলিক সার্ভিসে যে টাকাটা ইউজ হবে ওটাও কমে যাচ্ছে, যার জন্য বাংলা মানে যেই দেশে যেই উন্নতিগুলো হওয়ার কথা ওই ইম্প্যাক্টটা কিন্তু আর হচ্ছে না। সো মানে এটা একটা ভিশাস সার্কেল, যেটা আমাদের এখান থেকে বের হওয়াটা মানে ইমিডিয়েটলি দরকার। ইনভেস্টমেন্টের একটা এক্সাম্পল আমি শেয়ার করতে চাই। যেমন একজন পার্টিকুলার মিনিস্টার একটা বাইরের ইন্ডাস্ট্রি এসে এখানে আসলে দেবর ওয়ান্টেড টু সেট আপ মানে অটোমোবাইল ইন্ডাস্ট্রি আমাদের এখানে, মানে যেটা পরে ইন্ডিয়াতে চলে গেছে। তো সেটা এখানে বসানোর জন্য একজন মিনিস্টারই 5,000 কোটি টাকা দাবি করে বসেছিল। তো মানে অলমোস্ট $500 million, সে $500 million সে নিজে চেয়েছিল। তো মানে তো তখন কোম্পানি বলেছে যে আমি আপনাকে $500 million যদি I give you, then how do I মানে recover that? আমার কয়েক বছর এক্সট্রা প্রোডাকশন করতে হবে in order to just recover আপনাকে দেওয়া টাকা। তো মানে ইটস ক্রেজি। তো এইটি বলতে যে ইনভেস্টমেন্ট তো কমে গেল। এই বড় বড় অনেকগুলো ইনভেস্টমেন্ট কিন্তু বাংলাদেশে আসেনি, বিকজ এখানকার অফিসিয়ালরা এত বড় একটা ডিমান্ড করে বসলো। তো ইটস রিডিকুলাস। আর আরেকটা না, যেটা ইনভেস্টমেন্ট, এই জন্যই তো আমি বলবো যে আমাদের দেশের প্রতি ভালোবাসার অভাব আছে। আর এমন ভাবে হয়তো ওই মিনিস্টাররাও বড় হয়েছে এমন একটা এনভায়রনমেন্টে যেখানে এটাই ছিল মানে নর্ম, এন্ড মানে এটাই রাইট। তো এই জিনিসগুলোর জন্য আমি এনফোর্স করছি যে মোরালিটিটা যতদিন পর্যন্ত আমরা ওই জায়গাতে কাজ না করতে পারবো ততদিন পর্যন্ত হ্যাঁ পলিসি, ফাইন, পানিশমেন্ট এগুলা দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু ভিতর থেকে
ভিতর থেকে এই জিনিসটা আসতে হবে। বিদেশে গেলে আমি একটা জিনিস বাইরে ফেলে রেখে চলে গেলেও কেউ ওটা নিচ্ছে না। আমি কোথাও মানে যেই দেশে টিপস দেওয়ার নিয়ম নাই, সেখানে যদি টিপস দেই সেই টিপসটা এসে আবার ফেরত দিয়ে দিচ্ছে। মানে করাপশনের তো মানে কথাই নাই। মানে ভিতরে ওদের রন্ধ্রে রন্ধ্রে কিন্তু মোরালিটি আর ইন্টিগ্রিটিটা, আর যার জন্য তারা হ্যাপিনেস ইন্ডেক্সে ওইসব দেশ কিন্তু উপরে, আর আমরা নাই। তো এই জায়গাতে ওই জন্যই আমি বলবো যে আরেকটা জিনিস আমি সলিউশনে আসতে চাচ্ছি কুইকলি, যে ই গভর্নেন্সটার উপরে আমাদের এমফাসিস দেওয়া উচিত, যাতে মিনিমাম ইন্টারাকশন হয় যখন পাবলিক সার্ভিসে, মানুষ টু মানুষ না হয়ে মানুষ টু ইন্টারনেট হলে তখন ওই সুযোগটাই অনেকখানি কমে যায়, করাপশনের সুযোগটাই কমে যেতে পারে। আর আরেকটা কথা যেটা মানে একটু ওপিনিয়ন নিয়ে তারপর আমি একটা ফাইনাল কোয়েশ্চেনে যাব, সেটা হলো যে এই করাপশন হচ্ছে যে ব্যাংকের টাকাগুলো যে চলে যায়, মানে হিউজ পরিমাণ হাজার হাজার কোটি টাকা পিপল মানে নিয়ে যায় আর ফেরত দিচ্ছে না। তো ওই হাজার হাজার কোটি টাকা যে বেরোয় গেছে, এখন এটার কারণে তো ছোট্ট ক্ষুদ্র ঋণ দেওয়া, লোন দেওয়া, যার অ্যাকচুয়ালি লাগবে, কেউ এই টাকাটা পাচ্ছে না। তো এইটা কিভাবে মানে ইকোনমিকে হিট করে, সেটার উপরে যদি ইফ ইউ জাস্ট মানে টেল লাইট ফর জাস্ট 1 মিনিট। এইটা তো মাল্টিপ্লায়ার এফেক্ট হচ্ছে, মানে এটা তো শুধু একটা এফেক্ট না, এটা হলো মাল্টিপ্লায়ার এফেক্ট, যেখানে আমি ইকোনমিতে যেটা ইনজেক্ট হচ্ছে, যে টাকাটা ইনজেক্ট হয়ে ইনভেস্টমেন্ট হতো, আমরা এক্সপোর্ট কমোডিটি বানাতে পারতাম, স্মল বিজনেসের লাভ হতো অনেক, ভিতর ওয়েজ লেভেল ইনক্রিজ হতে পারতো, ইনকাম ডিস্ট্রিবিউশনটা ইকুয়ালিটিতে আসতো। এখানে তো ওয়েলথ ডিস্ট্রিবিউশন কিছুই কিন্তু আর নরমাল হচ্ছে না। তখনই আমরা দুইটা ক্লাস পেয়ে যাচ্ছি, যে যারা করাপ্টেড তারা কিন্তু ভেরি রিচ, আর যারা মানে করাপশনের শিকার হচ্ছে, ভিকটিম হচ্ছে, দে আর সাফারার, তারা হলো একদম নিচের দিকে। তখনই কিন্তু এই হ্যাভস এন্ড হ্যাভস নট এর একটা গ্রুপ, যেটা সোশ্যাল আনরেস্ট তৈরি করে হচ্ছে। তো একটা মাল্টিপ্লায়ার এফেক্ট, এটা একটা কোনো এফেক্ট, এটা হলো ডিফারেন্ট অ্যাঙ্গেলে মাল্টিপ্লায়ার এফেক্ট হয়ে পুরা দেশের, আমরা জিডিপির মেজারমেন্টটা কিন্তু অ্যাকচুয়াল মেজারমেন্ট হচ্ছে না আমার দেশের ওভারঅল হেলথের ব্যাপারটা, কারণ জিডিপিটা হলো যারা ওই যে মুষ্টিমেয় কয়জন তাদেরটাই কাউন্ট করে। আমাদের জিপিএ হাই, পারচেজিং পাওয়ার প্যারিটি হাই করে আমরা খুব খুশি, কিন্তু ওভারঅল কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্য দৃশ্য। সুতরাং এই জায়গাগুলোতে আমার মনে হয় আমাদের আরো কাজ করতে হবে। কাজ করার ব্যাপারে আই ওয়ান্ট টু খুব অল্পর মধ্যে ইফ ইউ ক্যান টেল মি যে দ্য অর্গানাইজেশন দ্যাট ইউ হ্যাভ, হিরোজ ফর অল, সেখানে পজিটিভ এক্সাম্পল শো করার জন্য বা মরাল এডুকেশনের জন্য, মানে ইন্ডিভিজুয়ালি হোয়াট আর ইউ ডুইং টু প্রমোট দিস কনসেপ্ট হিরোজ ফর অল এর প্ল্যাটফর্ম থেকে, ইফ ইউ কুড টেল আস অল্প সময়ের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ কাসেদ ফর দিস কোয়েশ্চেন, কারণ এই জায়গাটাই আমার অর্গানাইজেশনের যে মিশন, সেটাই হলো কনসিয়াস গ্লোবাল সিটিজেন তৈরি করা, আর ক্যারেক্টার ডেভেলপমেন্টটা একটা মেজর এরিয়া আমরা কাজ করছি। এর আগের বার লাস্ট ইয়ার 2023 তে এসডিজি একটা রিপোর্টে এসেছিল 70% অফ বাংলাদেশের ইউথরা বলছে যে করাপশনের জন্যই আমাদের দেশটা ডেভেলপ হতে পারছে না। তো ইউথরা কিন্তু এটা আইডেন্টিফাই করতে পেরেছে, আর যখন ইউথরা এটা আইডেন্টিফাই করতে পেরেছে, তখন আমাদের যেমন আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে নিয়ে কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম করছি, যখন ডিফারেন্ট প্রজেক্ট হচ্ছে তাদেরকে ওই ফান্ড রেজিং প্রজেক্টে পাঠাচ্ছি, মানুষের সাথে কনভারসেশন করছে। শুধু তাই না, মাইন্ডসেট নিয়ে হিউজ নলেজ সেশন গুলো আমরা এক একটা ইউনিভার্সিটিতে করছি, যে আমাদের মাইন্ডসেটটা কিরকম হওয়া উচিত, শর্টকাট মাইন্ডসেট থেকে কিভাবে বের হয়ে উই আর গোয়িং টু পুট এফর্ট, আমরা কষ্ট করে একটা জিনিসের ফলটা পেলে যে আনন্দ, যে হ্যাপিনেসটা পাবো, যে স্ট্রেসটাও আমার রিলিজ হবে। আমি অনেক সময় ওই যে আমি যে স্টুডেন্টদের কাছে যে আমি ওই এক্সাম্পলটা দিই, আমার আব্বু সবসময় বলতো, হ্যাঁ আমার নতুন গাড়ি নাই, বাড়ি নাই, অনেক কিছুই নাই, তোমাদেরকে অনেক কিছুই আমি দিতে পারছি না, কিন্তু আমার রাত্রেবেলা আমি ঘুমাতে পারি কিন্তু খুব শান্তি ভাবে। এখন দেখবো আমরা কিন্তু বাংলাদেশে প্রচুর হার্ট অ্যাটাক হচ্ছে ছেলেদের, ইয়াং ছেলেদের মধ্যে, ওই হাই স্ট্রেস লেভেল, করাপশন কিন্তু একটা রোল প্লে করছে এটা। তো এক্সাম্পলগুলো আমি আমার ছেলে মেয়েগুলাকে দিচ্ছি, যে আমাদের স্টুডেন্ট গুলাকে, যে তোমরা ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ আ ফুলফিল লাইফ, হাই ইন্টিগ্রিটি, হাই মোরালিটি, করাপশন থেকে দূরে থাকা, আস্তে আস্তে ওরাও কিন্তু বলছে আমাদেরকে এভাবে কেউ বলে নাই
এখন আমরা আস্তে আস্তে বুঝতে পারছি যে হোয়াট ইজ অ্যাকচুয়াল লাইফের হ্যাপিনেসটা আসতে আর কম্প্যারিজন। আরেকটা জিনিস আমাদের Yes. করাপশনটা থেকে দূরে থাকা যায় যে কম্প্যারিজন, যে ও বড় লোক তো কি হয়েছে, আমার কেন বড় লোক হতে হবে, আমি আমার মতন ভালো থাকলেই হলো। তো এই True. কম্প্যারিজনের ইটা থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি তাহলে কিন্তু এই করাপশনের সাইকেলটার মধ্যেও আমরা পড়বো না। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন এবং তারপরে আমি আসলে ক্লোজিং একটা ছোট সামারি করে র্যাপ আপ করব। খুব অল্প সময়ের মধ্যে if you could just tell us a little bit the expectations from the interim government, maybe 1 minute এর মধ্যে if you could share with us যে এই বর্তমান গভর্নমেন্ট থেকে what are your personal expectations? আমার প্রথমে আমি বলবো যে বর্তমান গভর্নমেন্টের একটা খুব স্ট্রং একটা পজিশন আছে, তারা পলিটিক্যাল অ্যাফিলিয়েটেড না। তো ওই জায়গায় এবং প্রত্যেকেই কিন্তু নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত, সেখানে পাওয়ার দেখানো বা পয়সা মানে এই জিনিসগুলো করার তাদের কোনোই নাই। আর এই জন্যই তারা কিন্তু একটা খুব স্ট্রং পজিশনে আছে, অনেক কিছু পলিসি রিফর্ম গুলা করতে পারে ডিফারেন্ট সেক্টরে। যেমন এখনই অ্যান্টি করাপশন ল, এটাকে খুব স্ট্রং ভাবে তৈরি করা। সিঙ্গাপুরের মতন কিছু কিছু জায়গায় যাদেরকে দেখা যাবে যে যারা করাপ্টেড, ওয়াই নট ফাইন দেম, ওই হাই ফাইন লেভেলটা আমরা ফাইন সিস্টেমটা চালু করে দিই। এটাও কিন্তু এই গভর্নমেন্ট করতে পারে এই রিফর্মগুলো। এডুকেশন সিস্টেমের মধ্যেও কারিকুলাম ডেভেলপমেন্ট নিয়ে এখন কথা হচ্ছে। অনেক কিছুর মধ্যে কারিকুলামের মধ্যে ওয়াই নট, হোয়াট ইজ ব্রাইব কেন নেওয়া উচিত না, এই জিনিসগুলা, মোরালিটি আর ইন্টিগ্রিটি ওয়াইজ, মানে এই গল্পগুলা, এগুলা কেন আমাদের কারিকুলামে ছোট প্রাইমারি ইসের থেকে আমরা ঢুকাচ্ছি না। শুধু ম্যাথ সায়েন্স আর দিলেই তো হবে না, এই জিনিসগুলাই তো আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করে। তো আমার মনে হয় আরেকটা ওই যে ইন্ডিয়াতেও ঘুরেছে যে আই গেভ ব্রাইব, এরকম একটা ওয়েবসাইট, যে কেউ কোনো ব্রাইব বা করাপশনের ভিকটিম হলে সে ওখানে এসে টাইপ করে দিয়ে যে এই অফিসিয়াল আমার কাছ থেকে এই করেছে। মানে এই ধরনের সিস্টেম যদি আমরা চালু, এই গভর্নমেন্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারে। সুতরাং আমার এক্সপেকটেশন যে তারা এই করাপশনটা কার্ভ করে ডিফারেন্ট লেভেলে, ফ্রম ল, আমাদের ল এন্ড অর্ডার থেকে শুরু করে, এডুকেশন থেকে শুরু করে, পুলিশ ফোর্সে কারা ঢুকবে, এই যে ঘুষ দিয়ে পুলিশরা ঢুকতে হয় তাদের, যার জন্য তারা রাস্তাতেও আবার ব্রাইব নিচ্ছে। এই জিনিসগুলোর এই সাইকেলটার কোনোভাবে আমাদেরকে বন্ধ করার জন্য এই গভর্নমেন্ট যদি স্ট্রংলি কাজ শুরু করে আর ইউথদেরকে ইনভলভ করে, কারণ ইউথ ফোর্স এখন একটা বিশাল রোল প্লে করছে। সুতরাং ইউথদেরকে ইনভলভ করে এই রিফর্ম পলিসিতে ইউথরাই হল অফ শেমটা তৈরি করতে পারে, ওয়াই নট, এই জিনিসগুলোতে করতে পারে, আর তারা মনিটরও করতে পারে অনেক জায়গায়। সেটাই। সো আমি জাস্ট একটু আমাদের র্যাপ আপ করছি। তো থ্যাংক ইউ সো মাচ রেনুমা। উই গট সাম রিয়েলি গ্রেট পয়েন্টস। আমি মানে বেসিক্যালি আমরা যে জিনিসটাতে ম্যাক্সিমাম এমফেসিস পেলাম সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি আমাদের নিজেদের মধ্যে পার্সোনাল রিফর্ম আনতে হবে, তাহলে সেটা ট্রান্সলেট করবে নেশন ওয়াইড করাপশন কমিয়ে আনার ক্ষেত্রে। এবং সেই জিনিসটা আমাদের এডুকেশনের মধ্যে থেকে আসবে, মরাল এডুকেশনের মধ্যে থেকে আসবে, ফ্যামিলি এডুকেশনের মধ্যে থেকে আসবে, এবং অ্যাট দ্য সেম টাইম অনেক রকম ডেটারেন্স মেকানিজম গুলো আমাদের তৈরি হতে হবে। সেই ডেটারেন্স গুলো আইনত ভাবেও থাকতে হবে, সোশ্যাল ডেটারেন্স ফ্যাক্টরসও থাকতে হবে। হল অফ শেমের কথা বলা হয়েছে। জেনারেলি আমাদের সিস্টেম, আমাদের পলিসিজ এবং আমাদের ক্যারেক্টার ও পার্সোনালিটি সবগুলো ডিমেনশনেই কাজ করার আছে। উই got some very nice examples এবং খুব ভালো লাগলো যে you have started an organization। একটা কোট আমি শুনেছিলাম যেটা এন্ডিংয়ে বলতে চাচ্ছি যে আমাদের পিপল, একটা কোট, এটা পোপ ফ্রান্সিস বলেছিল যে পিপলস ইনডিফারেন্স ইজ দ্য বেস্ট ব্রিডিং গ্রাউন্ড ফর করাপশন। আমাদের ওই যে ইনডিফারেন্স, আমি অনেক জায়গায় ইনডিফারেন্সটা দেখতে পারি যে হচ্ছে তো হচ্ছে, মানে কেউ আমরা গায়ে লাগাচ্ছি না, যে এই জিনিসটা আমাদের বন্ধ করতে হবে। সবাইকে ওনারশিপটা নিতে হবে, কারণ আমরা একটা বাংলাদেশ 2.0 যেহেতু বলছি যে এখন একটা নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছি। সো ওয়াই নট দেশটাকে ভালোবেসে এখন এইসব জায়গাগুলোতে ফোকাস করে আমরা দেশটাকে তৈরি করি। থ্যাংক ইউ। আমার মনে হয় অন দ্যাট পয়েন্ট আমরা আজকে প্রোগ্রাম এন্ড করব, যে আমরা কেন ইনিশিয়েটিভ নিব না। এবং ইউ হ্যাভ বিন সামওয়ান যে নিজে থেকে ইউ হ্যাভ ক্রিয়েটেড অ্যান অর্গানাইজেশন যেটা দিয়ে মানে অ্যাট লিস্ট ফিউ থাউজেন্ড স্টুডেন্টস এর সাথে ইউ আর ওয়ার্কিং, ইউ আর ট্রাইং টু মেক এ ডিফারেন্স। আমার মনে হয়
মানে সবাই একটু একটু করে ডিফারেন্স আমরা যদি করতে মানে নেয়ার চেষ্টা করি, করার চেষ্টা করি, তাহলেই কিন্তু রিপল এফেক্টে পুরো সোসাইটি চেঞ্জ হবে এবং সেই নতুন বাংলাদেশ আরো প্রোগ্রেসিভ বাংলাদেশ আমরা ক্রিয়েট করতে পারবো। তো সেই আশা প্রত্যাশা নিয়ে, সেই পজিটিভ অপটিমিস্টিক হোপটা নিয়েই আজকের প্রোগ্রাম শেষ করছি। যারা যারা আমাদের প্রোগ্রাম দেখলেন, আমাদের এই ইনিশিয়েটিভে পার্টিসিপেট করলেন, আমরা বলি কিউআর কোড, তো যারা আমাদের কোডার হয়ে গেলেন, তো সবাইকে ধন্যবাদ এবং আশা করছি আমাদের এই ধরনের আরো অনেক প্রোগ্রাম আমরা আপনাদেরকে উপহার দিব এবং আশা করি আপনারা পার্টিসিপেট করবেন, ওপিনিয়ন শেয়ার করবেন, প্রোগ্রাম লিংক শেয়ার করবেন এবং সবাই মিলে আমরা একটা স্ট্রং রিপল এফেক্ট তৈরি করে বাংলাদেশের ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করতে পারবো। থ্যাংক ইউ ওয়ান্স अगेन রেনুমা ফর Thank you so জয়নিং আস। much, Kasid. Thanks. থ্যাংক ইউ।